প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। কাল সকালে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওডিআই জিতে শুরু করতে চান মিরাজ। কন্ডিশনের থ্রেটে ব্ল্যাক ক্যাপস। 6 ব্যাটার, 2 অলরাউন্ডার আর 3 সিমারে দল সাজাচ্ছেন মিরাজ। বিশ্রাম পেতে পারেন তাসকিন। ক্যাপ্টেনের নয়া ট্রাম্প কার্ড নাহিদ রানা। টাইগার কাপ্তানদের হাতে ক্যাপ্টেন্স কার্ড তুলে দিলেন তামিম। জানালেন সাকিব মাশরাফির সাথে যোগাযোগ হলেও বুলবুলকে রিচ করতে পারেননি। হামজা সুমিতদের কোচ হতে আবেদন করেছেন 250 জনেরও বেশি। হাই প্রোফাইল সব কোচ আসতে চান বাংলাদেশে। পঁচিশ মে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ভেনিউ ভারতের গোয়ায়। 6 দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি দুই দল। প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ হলেও নিজেদের সর্বোচ্চটা দিয়েই ইতিবাচক ফলের প্রত্যাশা টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। দলের সবাইকে দিলেন পর্যাপ্ত সুযোগ পাওয়ার আশ্বাস। অন্যদিকে বাংলাদেশের পাশাপাশি কন্ডিশনও বড় চ্যালেঞ্জ মানছেন ব্ল্যাক ক্যাপস ক্যাপ্টেন টম ল্যাথাম। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু শুক্রবার সকাল 11টায়। রূপালী ট্রফির সামনে সোনালী রোদে মিরাজের স্মিত হাসি। জিততেই হবে, জেতা চাই, মনের কোণে ভাবনা বোধহয় একটাই। পাশে ট্রফি হাতে টম ল্যাথামও হয়তো অভিনয় ভাবছেন। সাদামাটা ট্রফি ফটো সেশন, তবে ভেতরের উত্তাপ হয়তো হার মানাবে বৈশাখের তীব্র গরমকেও। একেবারেই ভিন্ন মেরুতে দাঁড়িয়েছে দুদল। প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড বরাবরই প্রবল। তবে এই সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতিটাও হয়েছে জম্পেশ। ম্যাচটির আগের দিন হেড কোচের ফিল্ডিংয়ের ফাইন টিউনিং। পেসারদের নিয়ে শন টেইটের বিশেষ ক্লাস। তবে ইনজুরি কনসার্ন থাকায় অভিজ্ঞ তাসকিন যেন দল ছোট। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। ওয়ানডে র্যাঙ্কিংয়ের 2-এ থাকা কিউইদের বিপক্ষে তাই লক্ষ্য স্পষ্ট টাইগার দলপতির। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমরা চেষ্টা করব অবশ্যই, যেহেতু ওরা টিম এসেছে, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের রেজাল্ট করার জন্য। এবং আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অ্যাচিভমেন্ট হবে, যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সিরিজটা। তবে একাদশ নির্বাচনের মধুর সমস্যা টের পান তিনিও। তবুও 2027 বিশ্বকাপ ভাবনায় সবাইকেই দিতে চান পর্যাপ্ত সুযোগ। ক্যাপ্টেন হিসাবে আমি এটাই চাবো, একটা ব্যাটসম্যানকে যেন তার পজিশনে পর্যাপ্ত সুযোগ দিয়ে তাকে যেন সে যেন তার নিজের জিনিসটা বুঝতে পারে। সো আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আমার প্ল্যান থাকবে। আইপিএল পিএসএল এর কারণে কিছুটা আনকোরা দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তবে অধিনায়ক ল্যাথামের ব্যাট বরাবরই হেসেছে প্রিয় প্রতিপক্ষ টাইগারদের বিপক্ষে। কঠিন কন্ডিশনের দোহাই না দিয়ে জয় চোখ তারও। আমরা এখানে সিরিজ জিততে এসেছি, এই পয়েন্টেই সবাই ফোকাস করছে। প্রতিটি ম্যাচে আপনাকে শিখতে হবে, ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। বাংলাদেশের কন্ডিশনে খেলাটা সহজ নয়, তবে আমরা আত্মবিশ্বাসী। মুখোমুখি 46 দেখায় বাংলাদেশের 11 জয়ের বিপরীতে 34 জয় নিয়ে স্পষ্টতই কিউইদের আধিপত্য। তবে সবশেষ 2 দেখায় পাল্লাটা যে সমানে সমান। কাগজে কলমের র্যাঙ্কিংয়ের 2-এর সঙ্গে 9-এর লড়াই। তবে ঘরের মাঠে টাইগাররা যে অপ্রতিদ্বন্দ্বী। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল 3 বছর আগে, তবে জিতেছিল তাও পার হয়েছে 13 বছরের বেশি। এখন দেখার বিষয় আনলাকি 13-এর সেই গেরো খুলতে পারে কিনা মিরাজের দল। তবে হোম অফ ক্রিকেটের সব ছাপিয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে বৈশাখের ওই তীব্র তাপপ্রবাহ আর টসটা। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। পাকিস্তান সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও হবে স্পোর্টিং উইকেটে, যেখানে বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকলেও তা নিতে চান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামতে পারে 6 জন জেনুইন ব্যাটার, 2 অলরাউন্ডার আর 3 সিমারকে নিয়ে, যেখানে বিশ্রাম মিলতে পারে পেসার তাসকিন আহমেদের। প্রথম ওয়ানডের আগে বোলিং অনুশীলন করেনি ঢাকা এক্সপ্রেস।
লড়াইটা অভিজ্ঞতা বনাম তারুণ্যের, তার উপর ঘরের মাঠে বাংলাদেশ পাবে হোম কন্ডিশনের সুবিধা আছে। সবশেষ দুটো সিরিজেই প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস। তবুও সব ছাপিয়ে আলোচনায় কেমন হবে মিরপুরের ওই 22 গজ উইকেটের ধরনই বা হবে কেমন। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের উইকেট ছিল স্পোর্টিং তাসমান পারের দলের বিপক্ষে। এর আগে বাংলাদেশ যত সিরিজ খেলেছে যার অধিকাংশই ছিল স্পিনিং ফ্রেন্ডলি। তবে 2027 বিশ্বকাপ ভাবনায় এবার আসতে যাচ্ছে পরিবর্তন। তাই তো এবারও খেলা হচ্ছে ট্রু উইকেটে, অন্তত প্রথম ওয়ানডেটা। ম্যাচটির আগের দিন উইকেটের ধরন বোঝার চেষ্টা টাইগারদের টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তর। উইকেট পর্যবেক্ষণ করেছেন কিউই দলপতি টম ল্যাথামো। পাকিস্তান সিরিজে হ্যাঁ আমরা খুব ভালো উইকেট খেলেছি এবং আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য। এবং অল অ্যাবাউট আপনার পারফরমেন্স। আপনি যদি আমরা ট্রু উইকেটে কিন্তু দেখেন সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা আর্লি অল আউট হয়ে গিয়েছি, কিন্তু উইকেট তো ট্রু ছিল। এবং পাকিস্তান ফার্স্ট ম্যাচে 114 রানে অল আউট হয়ে গেছে, বাট ট্রু উইকেট ছিল। সো প্লেয়াররা যদি সবাই পারফর্ম করতে পারে, উইকেটটা অনেক সময় ম্যানেজ করে খেলতে হয়। সো আমার কাছে মনে হয় এটা অনেকটা ইম্পর্টেন্ট মেন্টালিটির উপরে। উইকেটের পাশাপাশি আলোচনায় কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের 3টা ম্যাচই বাংলাদেশ খেলেছিল অপরিবর্তিত একাদশ নেই। তবে এই ম্যাচ অন্তত দুটো স্লটে আসতে পারে পরিবর্তন। বাংলাদেশ দল খেলবে 3 জন জেনুইন পেসার নিয়ে। সেক্ষেত্রে ইনজুরির কিছুটা কনসার্ন রয়েছে পেসার তাসকিন আহমেদের। যদিও ম্যাচটির আগের দিন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়ে দিয়েছিলেন তাসকিন ম্যাচের জন্য ফিট। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় হয়তো শেষ পর্যন্ত শরীফুল মুস্তাফিজের সঙ্গী হতে পারেন পিএসএলে দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা। দলের একমাত্র জেনুইন স্পিনার হতে পারেন রিশাদ। ওপেনিংয়ে তানজিদ তামিম অটো চয়েস। সবশেষ আন্তর্জাতিক ওয়ানডেতে তিনি দেখা পেয়েছিলেন দারুণ এক শতকের। সাইফ নাকি সৌম্য সরকার? সেক্ষেত্রে অবশ্য সাইফের বাজিটা কিছুটা বেশি, কারণ সবশেষ প্রস্তুতি ম্যাচে সৌম্যের 50-এর বিপরীতে সাইফ তুলে নিয়েছিলেন শতক। ওয়ান ডাউনে তাওহিদ হৃদয়, 4-এ নাজমুল হোসেন শান্ত, 5 নম্বরে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে, 6 নম্বরে আফিফ হোসেন ধ্রুব নাকি মাহিদুল ইসলাম অঙ্কন? সেক্ষেত্রে অবশ্য ধ্রুব কিংবা অঙ্কন এদের কেউই নয়। সৌম্য সরকারকেও দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নামতে পারে 6 জেনুইন ব্যাটার, 2 অলরাউন্ডার এবং 3 পেসার নিয়ে। তবে শেষ পর্যন্ত টাইগার একাদশ নির্ধারণ হবে হয়তোবা টসের ঠিক আগ মুহূর্তে উইকেটের ধরন দেখেই। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এক্সপ্রেস পেস ইদানিং লাইন লেংথ পাক্কা। 3 ম্যাচেই গতির ঝড়ে পিএসএল কাঁপিয়েছেন। শোয়েব আক্তারের মতো লেজেন্ডের কাছ থেকে পেয়েছেন দারুণ প্রশংসা। এবার নিজ ডেরায় ব্ল্যাক ক্যাপদের রাতের ঘুম হারাম করতে মিরাজের মেশিন গান নাহিদ রানা। বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওডিআইয়ে টাইগার প্লেয়ার টু ওয়াচ তো আর কেউই হতে পারে না। ফ্রেমে বাঁধানো মুহূর্ত, নাহিদ রানার কথা শুনে কোচ শন টেইটের উচ্ছ্বাস। প্রিয় ছাত্রকে পেলে শিক্ষক যেমন মিশে যান, ঠিক যেন তারই প্রতিচ্ছবি। শন টেইটের প্রিয় ছাত্র হতেই পারেন টাইগার পেসার নাহিদ রানা। জাতীয় দল থেকে ফ্র্যাঞ্চাইজ লিগ, গতির ঝড় তুলে থাকেন আলোচনায়। তাই তো শোয়েব আক্তারের মতো গ্রেটরা মজেছেন তার প্রশংসায়। এগুলো তো শন টেইটেরও প্রাপ্তি। সম্প্রতি পিএসএলে নাহিদ দিয়েছেন সামর্থ্যের প্রমাণ। 4 ম্যাচ খেলে 7 উইকেট, ইকোনমি মাত্র 5.42। করাচির বিপক্ষে দেখিয়েছেন এক্সট্রা অর্ডিনারি কিছু। গতি আর বাউন্সে কাবু করেছেন করাচির ব্যাটারদের। 4 ওভারে 7 রান দিয়ে ঝুলিতে পুড়েছেন 3 উইকেট। শুধু শর্টার ফরম্যাট নয়, ওয়ানডে ক্রিকেটেও সেরা সময় পার করছেন এই ডানহাতি পেসার। সবশেষ পাকিস্তান সিরিজে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। 3 ম্যাচে 8 উইকেট, প্রথম ম্যাচে 5 মিরপুরে যেটা ছিল তার প্রথম ওয়ানডে সিরিজ। শুক্রবার থেকে শুরু নিউজিল্যান্ড সিরিজ, মিরপুরে নাহিদের দ্বিতীয় সিরিজ। এই ম্যাচেও নিশ্চিতভাবেই ফ্যানদের নজর থাকবে চাপাই এক্সপ্রেসের দিকে। কোচ শন টেইট একটু বেশি কিছুই চাইবেন প্রিয় ছাত্রের কাছে। কেএম সনি, স্টার নিউজ। সাকিব মাশরাফিদের সাথে যোগাযোগ করা গেলেও আমিনুল ইসলাম বুলবুলকে রিচ করতে পারেননি তামিম ইকবাল। ক্যাপ্টেন্স কার্ড তুলে দিতে এসে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি। কার্ডে থাকছে হেলথ ইন্স্যুরেন্স আর ঘরের মাঠে খেলা দেখার সুবিধা। তামিমের ভাষায় সাবেক ক্রিকেটারদের জন্য সম্মান। সাবেকরাও জানিয়েছেন নিজেদের ভালো লাগার কথা। তারার মেলা, সাবেক অধিনায়কদের মেলা, খুনসুটি, আড্ডা, হাসিতে গড়াগড়ির মেলা।
সিনিয়র শফিকুল হক হীরা থেকে হালের জাকের আলী সব অধিনায়করা মিলিত হয়েছিলেন বিসিবির ক্যাপ্টেন্স কার্ড প্রোগ্রামে। ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও। ঘুরে ঘুরে সবার সাথে দেখা করেছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তার আইডিয়াতেই হেলথ ইন্স্যুরেন্স সুবিধা আর টিকিটবিহীন খেলা দেখার সুযোগ পাবেন সাবেক ক্যাপ্টেনরা। আজকের থেকে আজীবন এই কার্ডটা হলো আপনাদের আইডেন্টিটি। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা হবে, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজেস, বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট, দিস ইজ ইয়োর পাস। যারা যে মুহূর্তে রিটায়ার করবে তারা উইল গেট হেলথ ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি লাইক দ্য ন্যাশনাল টিম ক্রিকেটার্স। সাকিব মাশরাফিরাও পেয়েছেন ক্যাপ্টেন্স কার্ডের দাওয়াত। যোগাযোগ করা যায়নি সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে। আমি অ্যাকচুয়ালি সবার সাথেই কথা বলেছি। কিছু কিছু সিচুয়েশনের কারণে আসতে পারে না। I've spoken to Mashrafi, I've spoken to Sakib, I've spoken to Farooq bhai, I've spoken to each and everyone. আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি, তারপরে রিয়েলাইজ করলাম যে আমিও that's fine, but I'm sure his contribution to Bangladesh cricket is immense. He's our first test captain, first centurion. I tried to reach out to him, but unfortunately I couldn't. ক্রিকেট বোর্ডের এমন আয়োজনে খুশি হয়েছেন সাবেকরা। সুবিধার থেকেও সম্মানটাকে বড় করে দেখছেন তারা। সম্মান দিলে সম্মান পাওয়া যায় এবং এই জিনিসটা কিন্তু আসলে 20-25 বছর আগে পাওয়া উচিত ছিল। এরা যে খেলাটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের সম্মান দেওয়াটা এটা অনেক বড় একটা ব্যাপার। তামিমের মাথা থেকে বা এই অ্যাডক কমিটির মাথা থেকে এসছে, তার জন্য তামিম সহ অ্যাডক কমিটির সব মেম্বারকে ধন্যবাদ দিই। দুই একজন আসতে পারেনি, তাদের জন্য আমরা সবাই একটু তাদেরকে আশাও করে, মানে তাদের জন্য একটু খারাপ লেগেছে তারা আসতে পারেনি। রিটায়ার্ডের পরে তাদের একটা আমি বলবো যে আপনার সম্মানই দেওয়া হয় প্রত্যেক মাসেই। এটাও একটা উদ্যোগ নিতে পারেন। তামিম ভাই আমাদের লিজেন্ড ক্রিকেটার ছিল এবং সে ওই ক্রিকেটারদের জিনিসটা অনেক ফিল করতে পেরেছে এবং আমার কাছে মনে হয় যে অনেক ভালো একটা উদ্যোগ ছিল। বিসিবি যত বড় হবে আরও সুযোগ সুবিধা অ্যাড হবে ক্যাপ্টেন্স কার্ডে, জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। যতই দিন যাচ্ছে ক্রিকেটে প্রকট হচ্ছে রাজনীতির কুপ্রভাব। ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বে রোজই কাহিল হচ্ছে ক্রিকেট। এবারের আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ করে রেখেছে বিসিসিআই। সেই জেরে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যায়নি টাইগাররা। ক্রিকেট বিনোদন থেকে বঞ্চিত হয়েছে ভক্ত সমর্থক আর ক্রিকেটাররা। ক্রীড়াঙ্গন নাকি রাজনীতিমুক্ত, বিশ্বের প্রায় সকল খেলাই এই স্লোগান মেনে চলে। ক্রিকেট তো এক কাঠি উপরে। বলা হয় ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা। আসলেই কি তাই? ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব তো সবারই জানা, যার প্রভাবটা ক্রিকেটে পরিষ্কার। ভারতের ক্রিকেটারদের পাকিস্তান সফর মানা, একই পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেটও। অন্তত এখানে রাজনীতি থেকে মুক্তি পায়নি ক্রিকেট। টাইগার পেসার মোস্তাফিজও কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? আইপিএল 2026 নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। বিসিসিআই এর নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। ক্রিকেট ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উইজডেন এই ঘটনাকে দেখছেন রাজনীতির অংশ হিসেবেই। ব্রিটিশ সাংবাদিক বুথের দাবি, বাংলাদেশে হিন্দু পুরুষদের হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এটি করা হয়েছে এবং কেকেআরের মালিক শাহরুখ খানের প্রতিও ছিল একটি বার্তা। এই ঘটনা প্রমাণ করে ক্রিকেট এখন ধীরে ধীরে রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি হয় ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করে দেয় আইসিসি, যার জেরে 2026 টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় বাংলাদেশ। সুযোগের সদ্ব্যবহার করে পাকিস্তানও। আইসিসি ও ভারতের উপর চাপ প্রয়োগ করতে পিসিবি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয়। পুরো প্রক্রিয়াকে 2025 সালের সাথে তুলনা করে আইসিসি ও ভারতের বিপক্ষে পক্ষপাতের অভিযোগ আনেন বোথ। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে সে সময় আইসিসি ঠিকই ব্যবস্থা করেছিল নিরপেক্ষ ভেন্যু।
বিশ্ব ক্রিকেট পরিচিত হয়েছিল হাইব্রিড মডেলের সাথে, এমনকি এর জেরেই টি-20 বিশ্বকাপও আয়োজন করা হয়েছিল একই মডেলে ভারত ও শ্রীলঙ্কায়। তারপরও বাংলাদেশের অনুরোধ রাখেনি আইসিসি। তাই তো আইসিসির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন বোথ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় ভারতের একচেটিয়া আধিপত্য আর তাদের নোংরা রাজনীতির প্রভাব তুলে ধরে এই ব্রিটিশ সাংবাদিক বলেছেন, রাজনীতির বিষয়ে এখন বিভক্ত ভদ্রলোকের খেলা ক্রিকেট। ডায়না জারিন, স্টার নিউজ। মাত্র সপ্তাহখানেকেই বাংলাদেশের কোচ হতে আবেদন করেছে 250 জনেরও বেশি। আবেদনকারীর তালিকায় আছেন হাই প্রোফাইল সব কোচ। আগামী 30 এপ্রিল পর্যন্ত বাফুফের কাছে কোচ হতে আবেদন করা যাবে। কেউ পালন করেছেন ফরাসি ক্লাব পিএসজির দায়িত্ব, কেউ জিতেছেন একাধিকবার সাফ। ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয়া ক্রোয়েশিয়ার ডাকআউট সামলানো কোচরা এখন আগ্রহ প্রকাশ করছেন হামজা সমিতদের দায়িত্ব নিতে। বাংলাদেশের ডাকআউটে দাঁড়াতে মাত্র সপ্তাহখানেকের মাঝেই জমা পড়েছে 250টির ওপরে সিভি। বাংলাদেশের কোচ হতে চান ক্রোয়েশিয়ান আইনস্টাইন খ্যাত পিটার সেগ্রেট, যার অধীনে 2018 সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল মালদ্বীপ। এছাড়াও তাজিকিস্তান, আফগানিস্তান ও জর্জিয়া জাতীয় দলের কোচিং করিয়েছেন তিনি। ভারতকে 2বার সাফ জেতানো কোচ ইগোর ইস্টিমাচো সিভি জমা দিয়েছেন বাফুফেতে। তিনিও পালন করেছেন ক্রোয়েশিয়া জাতীয় দলের দায়িত্ব। আরও আছেন গাম্বিয়া, লাইবেরিয়া, কেনিয়া ও মিয়ানমার জাতীয় দলে কাজ করা জার্মান কোচ অ্যান্টেন হেই। লেবানন জাতীয় দলে কোচিং করানো মিউদ্রাক রাদলোভিচ আছেন এই তালিকায়। বসুন্ধরা কিংসের সাবেক কোচ ভ্যালেরি তিতাও দায়িত্ব নিতে চান বাংলাদেশের। ছোট বড় মিলিয়ে এই রোমানিয়ান 20টির বেশি ক্লাবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ওমানের ক্লাব আল সিবের ডাগআউট সামলাচ্ছেন তিতাও। ফরাসি ক্লাব নিস ও পিএসজি নারী দলের দায়িত্ব পালন করা কোচ দিদিয়ের ওলে হতে চান বাংলাদেশের কোচ। তালিকায় আছেন বাংলাদেশিরাও। মারভুল হক এবং জুলফিকার মাহমুদ মিন্টুও হামজা সমিতদের কোচ হতে বাফুফেতে সিবি পাঠিয়েছেন। গেল 9 এপ্রিল কোচে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাফুফে। আবেদন করা যাবে 30 এপ্রিল পর্যন্ত। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ। নারী সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর বসছে ভারতের গোয়ায়। 25 মে থেকে 7 জুন 6 দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট, যেখানে থাকছে না পাকিস্তান। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী দল। ভিন্নধর্মী প্রস্তুতি পরিকল্পনা নিয়েছে বাফুফে। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে বাফুফে প্রস্তুতিতেও আনছে ভিন্নতা। 23 এপ্রিল থেকে চট্টগ্রামের KEPZ-এ 10 দিনের একটি সংক্ষিপ্ত ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই মধ্যে। এরপর 2 সপ্তাহের জন্য আফিদা ঋতুদের ক্যাম্প করতে বিদেশে পাঠাবে বাফুফে। সফরটা হতে পারে চীন বা থাইল্যান্ডে, যেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে মনিকা মারিয়ারা। সেই সফর শেষ করে সরাসরি গোয়ায় ওরাল দেবে লাল সবুজের প্রতিনিধিরা। যে দুটো দলের সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলছি, আপনারা জানেন যে ফিফা উইন্ডোর বাইরে ন্যাশনাল টিম ইজ নেভার অ্যাভেলেবল অ্যাজ সাচ অর ভেরি ডিফিকাল্ট টু গেট। তো সেক্ষেত্রে আমরা আপনার সেখানকার টপ টায়ার লিগের সাথে একটি খেলা আর টায়ার 2 লিগের সাথে একটি খেলা, দুটো টিমের সাথে খেলা আপনার থাইল্যান্ড এবং চায়না 2 জায়গায়, যেখানে আমাদের ফাইনালি হয়। ভারত ও নেপালের শক্তিকে মাথায় রেখেই এমন পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত হতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এবার সাফের মিশনে যোগ দিচ্ছেন না নতুন কোনো প্রবাসী খেলোয়াড়। যদিও সেপ্টেম্বরে এশিয়ান গেমসকে সামনে রেখে আনিকা ছাড়াও যুক্তরাজ্য ও কানাডা থেকে আরও 2 জন ফুটবলারকে দলে দেখার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে 2 জন অরিজিন প্লেয়ারের সাথে কথা বলছি, নারী ফুটবলার। এই মুহূর্তে আমরা তার মধ্যে 2 জনই আমাদের সম্মতি দিয়েছেন যে তারা বাংলাদেশে খেলতে চান। সাফের জন্য এই 2 জনের অ্যাভেলেবিলিটি ইজ এ বিট অফ চ্যালেঞ্জ, বাট এশিয়ান গেমস সেটাকে আমরা মাথায় রাখছি। সো এশিয়ান গেমসে ডেফিনেটলি আমরা এই 2 জন প্লেয়ারকে আমরা আমাদের ক্যাম্পে কল করব। 25 মে থেকে 7 জুন 6 দল নিয়ে বসবে এবারের সাফের আসর। তবে টুর্নামেন্টে থাকছে না পাকিস্তান। সাফে হ্যাট্রিক শিরোপা অর্জনের মিশনে শক্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। কাঠমান্ডুর পর এবার গোয়ার মঞ্চে লাল সবুজের জয়গান শোনার প্রত্যাশায় সবাই। আমরা যেখানেই যাই সেখানে অ্যাটলিস্ট 2 দিন আগে যাই, সো দ্যাট সেখানকার আবহাওয়া, সেখানকার মাঠ, সেখানকার প্র্যাকটিস সবকিছু নিয়ে প্লেয়াররা যেন একটু মোর অ্যাডজাস্টেড হয়। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।
বরাবরই অবহেলিত উত্তরাঞ্চলের ক্রীড়াঙ্গন, ব্যতিক্রম নয় কুড়িগ্রামও। প্রত্যন্ত অঞ্চলে সম্ভাবনাময় খেলোয়াড় থাকলেও নেই কোনো সুযোগ সুবিধা। চোখে পড়ে না পরিকল্পিত প্রশিক্ষণ বা তৃণমূল থেকে খেলোয়াড় গড়ে তোলার কার্যকর কোনো উদ্যোগ। ফলে প্রতিভা থাকলেও জাতীয় পর্যায়ে এগিয়ে যেতে পারছে না তারা। কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড়। সীমিত সুযোগ সুবিধা আর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাবে দিনে দিনে থমকে যাওয়ার পথে তাদের স্বপ্নিক ভবিষ্যৎ, যার ফলে সূচনাতেই ঝরে পড়ছে তৃণমূলের অনেক মেধাবী মুখ। ক্রীড়া সংস্থা কুড়িগ্রাম জেলার যেটা আছে তাদের কোনো প্রকার ভূমিকা নাই। তাদের কাছে যদি আবার আমরা যাই, প্লেয়ারদেরকে নিয়ে যাই, তারাই আমাদেরকেই বলে যে আপনারা এখানে ওখানে যান। জেলা ক্রীড়া সংস্থাকে একটা দোকান বৃদ্ধি করে কিভাবে তাদের পেট পূজা হবে এগুলো নিয়ে পড়ে আছে, কিন্তু খেলার মান উন্নয়নে তাদের কোনো ভূমিকা আমার চোখে পড়ে না। জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত খেলাধুলা করলেও নেই কোনো প্রশিক্ষণ ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও খেলাধুলার চর্চা নেই। খেলোয়াড়দের অভিযোগ, জেলা পর্যায়ে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় তারা পিছিয়ে পড়ছেন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়। নিবন্ধিত যে ক্লাবগুলো রয়েছে তাদেরও বাস্তব কোনো প্রশিক্ষণ দৃশ্যমান নয়। পড়াশোনার পাশাপাশি খেলতে চাই, তবে স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাটা হয় না, তেমন সুযোগ নাই। আমাদের এই জায়গায় ওই সুযোগটা নাই, কারণ আমাদের এই জায়গায় কেউ করে না, মানে আমাদের খেলা শেখায় না। এই কারণে আমরা এই খেলা বেশি একটা ভালো করতে পারি না। আমাদের উপযুক্ত সরঞ্জামের কারণে অনেক সময় আমরা খেলা খেলতে পারি না। আমাদের খেলা খুব শখ, কিন্তু আমাদের কেউ বলে না যে আমরা কি করলে জাতীয় দল অথবা কোনো একটা ভালো পর্যায়ে খেলতে পারবো। উৎসব কেন্দ্রিক কিছু মৌসুমী আয়োজন হলেও নেই নিয়মিত কোনো টুর্নামেন্ট। ফলে প্রতিভা থাকা সত্ত্বেও বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন না অনেকেই। অন্যদিকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও তৃণমূল পর্যায়ে খেলোয়াড় গড়ে তুলতে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ অনেকের। প্রতিটি জেলায় আজকে লিগ নাই, বড় কোনো টুর্নামেন্ট নাই। সে কারণে খেলোয়াড়রা যে খেলবে, খেলার একটা জায়গা, প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, তারা ভালো খেলোয়াড় হতে চায়। কিন্তু ভালো খেলোয়াড় হতে গেলে বড় বড় টুর্নামেন্ট এবং লিগের বিকল্প কিছু নাই। খেলোয়াড়রা লিগ না থাকলে খেলোয়াড় তৈরি হয় না। ইন্ডিভিজুয়াল খেলতেছে কিন্তু ফিল্ড লেভেলে খেলোয়াড় তৈরি হয় না আর কি। তো খুব দ্রুত একটা লিগ চালু করা উচিত, ক্লাবগুলোকে রেজিস্ট্রেশন আরও বাড়ানো উচিত, লোকাল খেলোয়াড়দেরকে এনগেজ করা উচিত, নানা রকমভাবে কাজগুলোকে মোটিভেট করা উচিত এবং উপর লেভেলে আমাদের জায়গা দিয়ে কোনো করার থাকলে আমরা করবো, যেন আমাদের ছেলেরা সারা বাংলাদেশের নাম করে আর কি। অবশ্য জেলা ক্রীড়া কর্মকর্তা বলছেন তাদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে যথাযথ ব্যবস্থা। সামনে আমাদের নতুন কুড়ি স্পোর্টস আসছে, আগামী 2রা মে উদ্বোধন হবে। সেখানেও প্রতিভাবান খেলোয়াড়দের 12 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদেরকে উঠিয়ে আনার একটা পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে। সেটা নিয়ে কাজ হবে। সকল উপজেলায় অংশগ্রহণ করবে, পৌরসভাও সেখানে অংশগ্রহণ করবে। আর তাছাড়াও আমাদের উপজেলা থেকে ট্যালেন্ট হান্টের মাধ্যমে কিছু প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় তুলে নিয়ে আসা। প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে কুড়িগ্রামের এই তৃণমূল খেলোয়াড়রাই হতে পারে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা। প্রয়োজন সঠিক উদ্যোগ আর নজরদারি। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।